এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৩টি গ্রামকে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে দেশের অন্য গ্রামেও এই মডেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১.৫ যুগেরও বেশি সময়ের ফ্যাসিবাদ শাসনে দেশ যে পরিমাণ ঋণ ও আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। সে লক্ষ্যে দেশের সব মাধ্যমেরই সহযোগিতা চান সরকার প্রধান। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় এই সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম ৩টির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে ৩টি গ্রামকে এসডিজি পাইলট মডেলে যুক্ত করেন প্রধানমন্ত্রী। রাঙামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ১.৫ যুগের বেশি সময়ের শাসনে দেশ যে পরিমাণ ঋণ ও আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। তিনি বলেন, যে ৩টি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে তার সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব গ্রামকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। ৩টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার আশা, এই প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিক স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে তুলে ধরার দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এজন্য গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। বৈঠক নিয়ে দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করবে না ভারত, এমন আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে প্রথমবার সাক্ষাৎ করলেন। ৫ তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে দুপুরে এই বৈঠকের পর সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সম্পর্কের উন্নয়নে দুই দেশে আশাবাদী জানিয়ে তিনি বলেন, ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে দিল্লি। বলেন, এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক টিকিয়ে রাখতে দুদেশ একত্রে কাজ করবে বলে তার প্রত্যাশা। তবে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা এ বিষয়ে কোনো কথা বলেননি ভারতীয় কূটনীতিক। Looking forward, আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উই আর পজিটিভ দ্যাট দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি, ঠিক আছে?
আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না, আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেশে ঢুকতেই দেয়নি ভারত, অথচ দণ্ডিত শেখ হাসিনাকে সম্প্রতি সংবাদ সম্মেলন করতে দিয়েছে দিল্লি। সে ঘটনাকে নিজের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন ওই আইনজীবী লর্ড কার্লাইল। এদিকে সাবেক রাষ্ট্রদূত মাহবুব সালের মতে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে বাংলাদেশ, এবার বন্ধুত্বের পরিচয় দেওয়ার পালা ভারতের। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। 13 জুলাই 2018 ভিসা জটিলতায় ঢাকায় খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না পেরে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন লর্ড কার্লাইল। আনুষ্ঠানিক সকল নিয়ম মেনে ভারতীয় ভিসা পেলেও দিল্লি এয়ারপোর্টে আটকে দেয়া হয় তাকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগেও ভারতে প্রবেশে কোনো বাধা ছিল না তার। তবে দিল্লিতে নেমেই জানতে পারেন অজানা কারণে ভিসা বাতিল করা হয়েছে। ফলে খালেদা জিয়ার সঙ্গে চলা অন্যায়ের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের সুযোগ পাননি তিনি। জাতিসংঘ, হোয়াইট হাউস ও পেন্টাগনের বাংলাদেশের তৎকালীন একমাত্র সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দিল্লি বিমানবন্দরে সেদিনকার স্মৃতিচারণ করছিলেন লর্ড কার্লাইল। I had gone for a press briefing on the Bangladesh case of Begum Khaleda Zia. ভারতের ভিসা নিয়ে আমি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না দেওয়ার বিষয়টি ভারতে অবস্থিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের জানানো, কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটে ইন্টারনেট সংযোগ ছিল না। দিল্লি বিমানবন্দর নেমে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করার পর তিনি জানান তাদেরকে এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। সেই সাক্ষাৎকারে হাউস অফ লর্ডসের এই সদস্য জানান, সেই সংবাদ সম্মেলন আটকাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সর্বোচ্চ অনুরোধ জানানো হয়েছিল। দিল্লিতে আমাকে স্বাগত জানানো হলো না, আমি এতে অপমান বোধ করেছি। কর্মকর্তারা আমাকে জানালেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যা বাংলাদেশ সরকারের অনুরোধেই করা হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার মাহবুব সালেহের মতে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি এখন ভারতের উপর নির্ভর করছে। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হয়েছে। এবার সম্পর্ক উন্নয়নের বিষয়ে মুখের কথা কাজে পরিণত করার পরামর্শ তার। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই সিচুয়েশনটা চিন্তা করেন, সেইটা ফ্যাসিলিটেট করেছে ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে, সেই পর্যায় থেকে ভারতের হাই কমিশনারকে কনভে করা হয়েছে পরিষ্কারভাবে। তারপরও সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। এটি ইন্টেনশনাল। শেখ হাসিনাকে এই বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত অত্যন্ত সহজে, কিন্তু সেই কাজটি তারা করেনি। আমি আপনাকে একটি বৃহত্তর দুই প্রতিবেশীর মধ্যে চমৎকার সম্পর্কের প্রত্যাশা উভয় দেশের। তবে রাজনৈতিক বক্তব্য বাস্তবতার মুখ দেখলেই দুদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময়, এমন মন্তব্য সাবেক রাষ্ট্রদূতের। সম্পর্কটি ছিল ভারতের দিক থেকে বা ভারত সরকারের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আরো স্পেসিফিক যদি শেখ হাসিনার পথে যারা হাঁটবেন তাদেরকে এ দেশ ছেড়ে পালাতে হবে। এই পথ পালানোর পথ, আর যার শেষ ঠিকানা দিল্লি। এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে গাইবান্ধার সাকাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি জামায়াত আমির আরো বলেন, দেশে ক্ষমতার লোভ, লুটপাট আর খুনের ঘটনা বেড়েছে। ২৪-এর মতো আবার সবাইকে রাস্তায় নামতে হবে। এর আগে শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বাড়ি এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে তাদের কবর জিয়ারত করেন। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপায় ছিল, সেই পথে আপনারা হাঁটছেন।
আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন পালাইছে। গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন, এমন আক্ষেপ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে প্রার্থী অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি একথা বলেন। সকালে জামায়াত নেতা আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের শরিকরা নির্বাচন কমিশনে যান। মনোনয়নপত্র সংগ্রহ করে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট প্রার্থী দিয়েছে বলে জানান জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় তাহলে আমরা গণতন্ত্র চর্চা যেটা বলি এটা হচ্ছে না। এই জন্য আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই, দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে GPA-5ও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে। এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। শারমিন নীরা রিপোর্ট। চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। 2007 সালে গড় পাশের হার ছিল 57.37%। সেই সাথে ফল প্রকাশিত হলো প্রায় 80 দিন পর। এবার 18,29,000 শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে 7 লাখ, কমেছে GPA-5ও। গত বছর 1,39,000 শিক্ষার্থী GPA-5 পেয়েছিল, এবার তা কমে হয়েছে 1,16,000। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা, গড় পাশের হার 71.63%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ, পাশের হার 57.39%। তবে 11 বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে 55 ও 58%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। সুন্দর রেজাল্ট হয়েছে, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের 16 বছর এসএসসিতে গড় পাশের হার ছিল 83.70%। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্ট এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে আমরা সেভাবেই দেখতে পারি যে যেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে। উত্তীর্ণ সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে চায় কর্তৃপক্ষ। শারমিন নীরা, 71, ঢাকা। এবার এসএসসির সার্বিক ফলাফলে কিছুটা হতাশার চিত্র থাকলেও ভালো ফলের আনন্দে উচ্ছ্বসিত রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা। পাশের হার কমার পেছনে প্রস্তুতির ঘাটতি, মৌলিক বিষয়ে দুর্বলতা এবং বিষয়ভিত্তিক অনুশীলনের অভাবকে দায়ী করছেন শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে এবারই প্রথম বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা, তাই আনন্দটাও যেন একটু বেশি। মোবাইলের ছোট পর্দায় ফল দেখেই কারো মুখে হাসি, কেউ ছুটে গিয়ে জড়িয়ে ধরেন মা বাবাকে, কেউ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন সাফল্যের আনন্দ।
আবার প্রত্যাশার সঙ্গে ফল না মেলায় কারো চোখে মুখে বিষণ্ণতাও। আমার প্রত্যাশার থেকে আরো বেশি আসছে। ভয়ও ছিল ভিতরে, জিপিএ 5 মিস হয়ে যাবে নাকি আবার। যা হয়েছে হয়ে গেল, সামনে আরো বেটার করব। অনেক কষ্টের পরে ফল পেয়েছি। হায়ার ম্যাথে প্লাস হচ্ছে 90 হায়ার উঠছে। খারাপ তো লাগবে, সবাই আসলে এ প্লাসের আশাটাই করে। ভিতরে তো অনেক আনন্দ, কিন্তু প্রকাশ করতে পারতেছি না আর কি। আমি অনেক খুশি অ্যাকচুয়ালি যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। মা রেজাল্ট শোনার পর কান্না করে দিচ্ছে, মানে আমিও এক্সপেক্ট করি না এত ভালো করবে। জিপিএ 5 পাওয়ার পরে মানে অনুভূতিটা খুবই ডিফারেন্ট ছিল। রাতের বেলা খুব কান্নাকাটি করছিলাম যে কি হবে। সন্তানের জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা ভালো ফলে খুশি তাই অভিভাবকরাও। যখন মুক্তিযুদ্ধ হিসাবে আমি দেশটা স্বাধীন করেছিলাম, ওই আনন্দটার সাথে আমি এটা সম্পৃক্ত করতে চাচ্ছি। অবশ্যই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছা করতেছে। এখন শুধু আনন্দে আত্মহারা, আর কিছু মাথায় আসতেছে না। কোশ্চেন ভুল ছিল, রেজাল্ট পিছাচ্ছিল, ছিল, সব মিলিয়ে অনেক টেনশন করেছে। তবে আনন্দের এই ছবির আড়ালে আছে ফলাফলের অন্য চিত্র। 1 বছরের ব্যবধানে এবার পাশের হার কমেছে 6.20% পয়েন্ট। বিশেষ করে ইংরেজি ও গণিতে অকৃতকার্যের হার এবার তুলনামূলক বেশি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন 30,402টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে শতভাগ পাশ করেছে 669টি প্রতিষ্ঠান। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি 312টি প্রতিষ্ঠানে। গতবারের তুলনায় শূন্য পাশের প্রতিষ্ঠান বেড়েছে 178টি। প্রস্তুতির জন্য কম সময় পাওয়া মৌলিক বিষয়ে দুর্বলতা এবং বিষয়ভিত্তিক অনুশীলনের ঘাটতিও ফলাফলে প্রভাব ফেলেছে, এমনটাই বলছেন শিক্ষকরা। তবে কারো মতে পাশের হার কমলেও এবার ফলাফল তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত। 2 বছরের বা 2.5 বছরের মতো যে সময়টা পায় সেটা তারা 1 বছরে, যদিও কিছুটা সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, কিন্তু তারপরেও তাদের সময়টা কম হয়ে গেছে। পাশের হার কম হওয়ার একটা কারণ আছে, আমাদের ইংরেজি এবং আমাদের ম্যাথের একটু ঝামেলা ছিল। বর্তমান ব্যাচটা একটা দুর্যোগের মধ্য দিয়ে গেছে। 24-এর আন্দোলন তারা ফেস করেছে। গত কয়েক বছরের ফলাফলেও দেখা যাচ্ছে পাশের হারে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা। 2021 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল 93.58%। 6 বছর পর 2026 সালে তা নেমে এসেছে 62.25%। অর্থাৎ 6 বছরের ব্যবধানে কমেছে 31.33%। প্রথম বোর্ড পরীক্ষা, তাই উচ্ছ্বাসটা অনেকটাই বেশি। ফল হাতে শিক্ষার্থীদের সামনে এখন উচ্চশিক্ষার নতুন পথ। তবে কারো চোখে এখন স্বস্তির প্রত্যাশা, আবার কারো মুখে হতাশার গ্লানি। তবে সব ছাপিয়ে শিক্ষার্থীরা সামনের জীবনের জন্য কতটা প্রস্তুত সেটি এখন দেখার বিষয়। জুলিয়া তানহা, 71, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক সহ আরও 2 জন। সোমবার সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীগঞ্জের কারখানা গ্রামের মসুদ আহমেদ, ইনাদগঞ্জ দক্ষিণ গ্রামের আবুল কাশেম এবং ময়না মিয়া। পুলিশ জানায় পিকআপ ভ্যানে বাহুবল উপজেলার দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পরে রোকনপুরে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মসুদ আহমদ নিহত হন। বাকিরা হাসপাতালে নেয়ার পর মারা যায়। বাসটি আউশকান্দি এলাকা থেকে জব্দ করা হয়। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।